দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। ফ্রান্সে বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত হল বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শনিবার রাজধানীর প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই অনুষ্ঠান। মূলত বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দেশটিতে বসবাসরত প্রবাসী শিশু এবং কিশোররা। রং পেন্সিল আর তুলিতে বঙ্গবন্ধু স্মৃতিসৌধ, জাতীয় পতাকা সহ নানা বিষয় তুলে ধরেন তারা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক আব্দুল আজিজ এবং পরিচালনার দায়িত্বে ছিলেন নয়ন মামুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আবু তাহির, লুৎফুর রহমান বাবু, ওমর ফারুক, মিজানুর রহমান সহ জাফর ইকবাল, মারুফ চৌধুরী, মাসুদ আহমদ, ফাহাদ সহ আরও অনেকেই। আমার কাছে সবচেয়ে যে ব্যাপারটা বেশি ভালো লেগেছে, ফ্রান্সের থেকেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা কিন্তু আমাদের সংস্কৃতিকে জানছে, আমাদের ইতিহাসকে জানছে। সুখের মাস আগস্ট মাস, 15ই আগস্ট সম্পর্কে তাদের জানানো হচ্ছে, তারা জানতেছে, শিখতেছে। আমরা আশা করবো আগামীতে তারা আরো ভালো কিছু শিখবে, ভালো কিছু জানবে। আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই আপনাদেরকে এবং আমার খুব ভালো লাগছে এখানে একসাথে হতে পেরে, সব বাচ্চারা সহ প্যারেন্টসরা। আমরা ইতালির ঐতিহ্যবাহী নগরী ভেনিসে মিলন মেলার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী দোহারবাসীর উদ্যোগে হয় আয়োজন। এদিন অনুষ্ঠানে অংশ নেন 4 শতাধিক প্রবাসী দোহারবাসীরা। নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। মুখরোচক খাবার, খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন প্রবাসীরা। এর মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা আয়োজকদের। পুনর্মিলনী আয়োজনে শিশুদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরও উপস্থিত ছিলেন ভেনিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। দুর্নীতি কমাতে স্যাংশন বা নিষেধাজ্ঞা দেয়া যুক্তরাষ্ট্র একটি টুল বা হাতিয়ার। ওয়াশিংটনের এই অবস্থানে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি প্রতিরোধক সমন্বয়ক রিচার্ড নেফিউ। দেশ থেকে পাচার হওয়া অর্থের তথ্য অনেক দেশই দিতে চায় না বলে তাকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। পাশাপাশি এস আলম গ্রুপের বিদেশে টাকা পাচার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো নির্দেশনা পায়নি বলেও জানিয়েছেন সরকারের এই শীর্ষ কূটনীতিক। 3 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দুর্নীতি বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ। দুর্নীতি দমন কমিশন ছাড়াও BFIU এর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছেন তিনি। এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB ও সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর পাশাপাশি নাগরিক সমাজের কয়েকজনের সাথেও আলোচনা করেন তিনি। সোমবার বিকেলে পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন রিচার্ড নেফিউ। টাকা পাচার সহ দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের সংস্থাগুলোর কার্যক্রম জানার আগ্রহ ছিল তার। বাংলাদেশের দুর্নীতি ও টাকা পাচার নিয়ে মার্কিন এই নীতি নির্ধারকের উদ্বেগ ছিল কিনা সে প্রশ্নেরও উত্তর দেন পররাষ্ট্র সচিব। মানি লন্ডারিং এর বিষয়ে আমরা আলাপ করেছি এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে যে সমস্ত ব্যাংকস বা যে সমস্ত অনেক সময় ছোট ছোট দেশ আছে, আপনারা জানেন আইল্যান্ড কান্ট্রিজ, সেখানে অনেক সহজেই টাকা পাচারের একটা বিষয় আছে। আমরা হুন্ডি বা যে হাওয়ালা সিস্টেম সেটার কথা বলেছি। তো সুতরাং এইগুলাতে আরও ট্রান্সপারেন্সি বাড়ানো দরকার, আরও অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। সামাজিক মাধ্যমে গুঞ্জন, টাকা পাচার সহ দুর্নীতির দায়ে বাংলাদেশের 11 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সোমবারের বৈঠকে আলোচনা হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা। সে যেহেতু নিজেও এই স্যাংশনের একটা কর্মকর্তা ছিলেন এক সময়, সুতরাং সে বলেছে যে মানে এই কোনো ইন্ডিভিজুয়ালের কথা বলে নাই, বাট বলেছে যে স্যাংশন এজ এ টুল এগেইনস্ট করাপ্ট পিপল, এটাও চিন্তাভাবনা আছে হয়তো। সম্প্রতি সিঙ্গাপুরে এস আলম গ্রুপের টাকা পাচার নিয়ে প্রকাশিত খবর সত্য কিনা তা অনুসন্ধানে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই টাকা ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। আমরা এই ধরনের কোনো ইনস্ট্রাকশন পাইনি এখন পর্যন্ত। যদি এরকম থাকে তাহলে আমরা, যদি অ্যান্টি করাপশন কমিশন যদি আমাদেরকে অনুরোধ করে তাহলে আমরা আমাদের যেটা করার সেটা আমরা করব আইনের মধ্যে থেকে। সরকার জানতে চাইলেও পাচার হওয়া অর্থের ব্যাপারে অনেক দেশ সহায়তা করে না বলেও অভিযোগ করেন সরকারের এই শীর্ষ কূটনীতিক। তারা একটা সিস্টেম তৈরি করে রেখেছে সো দ্যাট এই সমস্ত ফান্ডসগুলো যাতে ওখানে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
যুক্তরাষ্ট্রে একাধিক ম্যাচ শুটিংয়ের ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 5 জনের। কানসাস, ওয়াশিংটন ডিসি ও লুইজিয়ানায় হয়েছে এসব ঘটনা। রোববার সকালে কানসাসে গাড়ি চোরের সন্ধানে অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজনরা একটি সুপার শপে ঢুকলে পিছু নেয় পুলিশও। সে সময় এলোপাথারি গোলাগুলি শুরু করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয় এক পুলিশ। নিরাপত্তা বাহিনীর গুলোতে মৃত্যু হয় এক হামলাকারীর। এর আগে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সড়কে রাত 8টার দিকে গোলাগুলির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করে 3 জনের মরদেহ। হাসপাতালে নেওয়া হয় আহত 2 জনকে। এর আগেই পালিয়ে যায় হামলাকারী। এই ঘটনায় এখনও কাউকে আটকের খবর জানা যায়নি। লুইজিয়ানায় বন্দুকধারীর হামলায় মৃত্যু হয়েছে এক শিশুর। 2 পুলিশ সহ আহত হয়েছে 5 জন। মালয়েশিয়ায় প্রতিবাদ সভা করেছে দেশটির বিএনপি শাখা ও এর সহযোগী সংগঠনগুলো। শনিবার কুয়ালালামপুরে হয় এই আয়োজন। এদিন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমানের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারা। একই সাথে এদিন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি তালহা মাহমুদ এবং সঞ্চালনের দায়িত্বে ছিলেন প্রচার সম্পাদক এস.এম. বশির আলম। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ। আরও উপস্থিত ছিলেন কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন এবং মোহাম্মদ আমিনুল ইসলাম, রতন, ডক্টর ফয়জুল হক, মঞ্জু খা, মোহাম্মদ জসিম উদ্দিন সহ অনেক নেতাকর্মী। ইতালির ল্যাম্পডুসা দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় 2 অভিবাসন প্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 31 জন। রোববার 57 জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। পাথুরে এলাকায় আশ্রয় নিয়েছিলেন জীবিতরা, কিন্তু সুপেয় পানি এবং খাবারের অভাবে তাদের অবস্থা ছিল সংকটাপন্ন। উদ্ধারের পর দ্রুত তাদের গরম কাপড়, পানি, খাবার ও প্রাথমিক সেবাদান করেন স্বেচ্ছাসেবীরা। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানিয়েছে শনিবার থেকেই ভূমধ্যসাগরে ঝড়ো আবহাওয়া। 2টি নৌকা নিখোঁজের বার্তা পাওয়ার পরপরই হয় অনুসন্ধান। জানা যায় তিউনিসিয়ায় বন্দর থেকে ছেড়ে এসেছে নৌযানগুলো, যার একটিতে ছিলেন 48 জন, অপরটিতে 42 জন অভিবাসন প্রত্যাশী। ইউরোপে পাড়ি জমাতেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নেন এসব মানুষ। আইওএমের তথ্য অনুসারে চলতি বছরে এই অঞ্চলে নৌকাডুবিতে 1800 মানুষের প্রাণ গেছে। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে প্রাণ গেল 3 ফিলিস্তিনি। সোমবার ভোরে বিষয়টি নিশ্চিত করেছে ইহুদি সেনাবাহিনী। এক বিবৃতিতে জানিয়েছে জেনিন শরণার্থী ক্যাম্পের কাছে একটি গাড়ি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়। তাদের থামার জন্য সংকেত দিলেও কথা মানেননি। ধারণা তারা হামলার পরিকল্পনা চালাচ্ছিল। বাধ্য হয়ে ছোড়া হয় গুলি। ঘটনাস্থলে প্রাণ যায় 3 আরোহীর। নিহতদের মধ্যে 26 বছরের নাইফ আবুকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল। বাকিরাও উগ্রপন্থী সংগঠনের সাথে জড়িত। কুদস নিউজ নেটওয়ার্কের মতে প্রায় 100 বুলেট ছোড়া হয়েছে গাড়িতে। এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। তাদের হুমকি শিগগিরই পাল্টা জবাব দেওয়া হবে। গেল মাসেই জেনিন ক্যাম্পে সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় ইসরায়েল। চলতি বছর ইহুদি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। রাশিয়া থেকে পোল্যান্ডে তেল সরবরাহকারী লাইন দ্রুজবায় লিকেজ নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। বিশ্বের অন্যতম বড় এই পাইপলাইনের ছিদ্র শনাক্তের জেরে তেল সরবরাহ বন্ধ রেখেছে পোল্যান্ড কর্তৃপক্ষ। বিস্ফোরক শঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল সরবরাহকারী লাইনটিতে এই লিকেজ জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। গেল বছর রাশিয়া থেকে গ্যাস সরবরাহের মাধ্যম নর্ড স্ট্রিম 1 পাইপলাইনে বিস্ফোরণ নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা। শেরেশ কাটতে না কাটতে এবার মস্কো থেকে ইউরোপে তেল সরবরাহের পাইপলাইন দ্রুজবায় দেখা দিয়েছে লিকেজ। সেন্ট্রাল পোল্যান্ডের কাছে তেল ছড়িয়ে পড়েছে বেশ খানিকটা এলাকায়। বিস্ফোরণ শঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে কয়েকজন বাসিন্দাকে। সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ করা হলেও কর্তৃপক্ষের দাবি এতে সার্বিক যোগানে কোনো প্রভাব পড়বে না। স্থানীয়রা লিকেজ শনাক্ত করে খুব বিশাল অংশে ছিদ্র হয়নি। প্রাথমিকভাবে লিকেজের স্থানটি সুরক্ষিত করেছে ফায়ার সার্ভিস। সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি মূল্যায়নে বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 120 মিটারের মধ্যে অবস্থিত বসতবাড়ির বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল পাইপলাইনগুলোর একটি দ্রুজবা। প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল সরবরাহের সক্ষমতা রয়েছে লাইনটির। লিকেজ শনাক্ত হওয়া লাইনটি দিয়ে মূলত জার্মানিতে অপরিশোধিত তেল সরবরাহ করা হয়, যার পরিমাণ বছরে 2.5 কোটি টনের ওপর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সরবরাহ সংক্রান্ত অবকাঠামোর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপ অঞ্চল। তবে সীমান্ত এলাকায় বেলারুশ পোল্যান্ডে চলমান উত্তেজনার মাঝে পাইপলাইন লিকেজের ঘটনা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও এ নিয়ে মুখ খোলেনি পোলিশ সরকার। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।
পর্তুগালে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। রোববার রাজধানী লিসবনে উদ্বোধন হয় প্রতিষ্ঠানটি। এদিন বাঙালি অধ্যুষিত মাতৃ মুনিজ এলাকায় সেলুন ও বিউটি পার্লার উদ্বোধন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নারীদের জন্য এটিই প্রথম পার্লার। স্বল্প খরচে বাংলাদেশিদের সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন কর্ণধার এনামুল ইসলাম মানিক। শিশুদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে, বাচ্চা এবং মহিলা যারা আসবে তাদের জন্য সেপারেট এখানে ব্যবস্থা আছে। হেয়ার স্ট্রেট, তারপরে আপনার গোল্ডেন ফেসিয়াল, সিলভার ফেসিয়াল, এগুলো অনেক ভালো উন্নত মানের কোয়ালিটি আমরা ইউজ করি, যার কারণে এখানে মানুষ আসে। বাতাসের তোড়ে উড়ে গেল মানুষ। অবিশ্বাস্য মনে হলেও এমনটিই ঘটেছে তুরস্কের এরজুরুম শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ঘটনার সিসিটিভি ফুটেজটি। দেখা যায় পূর্বাঞ্চলীয় শহরের এক ফুটপাতে ফলের দোকানের সামনে একটি ছাতা বসানোর চেষ্টা করছেন এক ব্যক্তি, তবে তীব্র বাতাসে পেরে উঠছিলেন না বুরাক আবুক নামের লোকটি। বারবার ব্যর্থতার পর এক পর্যায়ে তাকে উড়িয়ে নিয়ে গেল বাতাস। 3 মিটার দূরের রাস্তায় গিয়ে পড়েন বুরাক। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, তবে বড় কোনো আঘাত পাননি তিনি। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।